আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই ভালো আছেন। বিশেষ করে এই মুহূর্তে খুব বেশি একটা ভালো নেই আর্জেন্টাইন ফ্যানরা, কারণ তারা গতকাল স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচে হেরে গেছেন। শুধু হেরেই যাননি, খুব বাজে একটা পারফর্ম আর্জেন্টিনা করেছেন। মানে বাস্তবতার উপর যদি ভিত্তি করে আপনি কিছু কথা বলেন তাহলে আপনাকে এই হারটা মেনে নিতেই হবে। মানে স্পেন গতকালকে যে ম্যাচটা খেলেছে বিশ্বকাপের ফাইনাল মঞ্চে, অ্যাকচুয়ালি ভাই স্পেন এই ওয়ার্ল্ড কাপটা ডিজার্ভ করে। আপনি ডাইহার্ড একজন ফ্যান, তবুও আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আপনার দল গতকালকে সবচাইতে বাজে পারফর্ম করেছে। মানে এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ যদি আপনি হিসেব করেন আর্জেন্টিনার, তাহলে আর্জেন্টিনার যে ম্যাচটা সবচাইতে বাজে খেলেছে সেটা হচ্ছে ফাইনাল ম্যাচটা স্পেনের বিপক্ষে। দেখুন, এবারের বিশ্বকাপের সে শুরু থেকে আর্জেন্টিনার পারফর্ম দেখে কিন্তু আমরা সবাই কিছুটা হতাশ ছিলাম এবং আমরা বারবার একটা কথা বলছিলাম যে আর্জেন্টিনা এই কেমন পারফর্ম করছে, যেখানে তারা বল কন্ট্রোল করতে পারছে না, ম্যাচের টেম্পো কন্ট্রোল করতে পারছে না এবং বিল্ড আপ করতে পারতেছে না, বল পজিশন ধরে রাখতে পারতেছে না। ইভেন যদি আপনি খেয়াল করেন সুইজারল্যান্ড, ইজিপ্ট এবং কেপে বার্দে, এই সকল দলের বিপক্ষেও আর্জেন্টিনাকে সার্ভাইভ করতে হচ্ছিল, তাদেরকে সাফার করতে হচ্ছিল। সেই জায়গা থেকে আমরা সকলেই ধরে নিয়েছিলাম হয়তো এটা আর্জেন্টিনার কোনো ট্যাকটিক্স কিংবা ট্যাকটিক্যাল ডিসিশন, যে তারা প্রথম দিকে মানে ম্যাচের প্রথমেই তারা এনার্জি লস করবেন না, তারা এনার্জিটাকে রিজার্ভ করবেন এবং ম্যাচের লাস্ট মোমেন্টে যখন অপোনেন্ট দুর্বল হয়ে যাবে তখন আসলে আর্জেন্টিনা তাদের সেই রিজার্ভ এনার্জিটা প্রয়োগ করে ম্যাচটা তাদের পক্ষে বের করে আনবেন। বাট বাস্তবতার উপর ভিত্তি করে যদি আপনি কথা বলেন, ট্যাকটিক্যাল দিক থেকে যদি আপনি কথা বলেন, আসলে এই রকম প্ল্যান কিংবা ট্যাকটিক্সের কোনো ভিত্তি নেই যে আপনি আসলে ম্যাচের প্রথমে কন্ট্রোল নিতে চাইবেন না, আপনি পজিশন ধরে রাখতে চাইবেন না, আপনি বিল্ড আপ করতে চাইবেন না, বরং আপনি অপোনেন্টকে বল গিফট করবেন। এটা আসলে কোনো ট্যাকটিক্যাল ডিসিশন হইতে পারে না। দেখুন, আমরা যেহেতু আর্জেন্টাইন ফ্যান, আমরা আসলে ম্যাচগুলো জয়ের পরে আমরা অনেক কিছু ভুলে গিয়েছিলাম। কেপ বার্দের সাথে জয়ের পর আমরা আমাদের সাফার করেছি যে এই বিষয়গুলোতে, আমরা সেগুলো ভুলে গিয়েছিলাম। এরপর ইজিপ্টের সাথে আমরা ম্যাচটা লাস্ট মোমেন্টে বের করে এনেছি, আমরা আমাদের ভুলগুলো ভুলে গিয়েছিলাম। আমরা সুইজারল্যান্ডের সাথে লাস্ট মুহূর্তে জয় পেয়েছি, আমরা ম্যাচের শুরু থেকে যে ভুলগুলো করেছিলাম আমরা সেগুলো ভুলে গিয়েছিলাম। ঠিক সেম ভাবে ইংল্যান্ড সাথে আমাদের সেম কাহিনী হয়েছে। বাট স্পেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভাই প্রত্যেক দিন তুমি একই ফর্মুলা, একই ট্যাকটিক্স কিংবা একই কাজ করে জিততে পারবা না। এবং স্পেন এটা পারফেক্টলি মাঠে প্রয়োগ করেছে আর্জেন্টিনার বিপক্ষে, যেটা তারা ম্যাচের প্রথম সেকেন্ড থেকে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত ম্যাচটা ডোমিনেট করেছে। এবং এই জয়টা ভাই স্পেন ডিজার্ভ করতো। তারা যেভাবে খেলেছে, একের পর অ্যাটাক করেছে, বলতে গেলে আর্জেন্টিনাকে দেখে আমার মনে হয়েছে যে এটা র্যাঙ্কিং এর 50-এর নিচের কোনো একটা টিম, মানে র্যাঙ্কিং এর 1 নাম্বার কিংবা 2 নাম্বার কোনো টিম না আর্জেন্টিনাকে, এরকম মনে হচ্ছে। মানে তারা স্পেনের বিপক্ষে হারবে ম্যাচ, ভালো কথা, বাট তারা সেখানে বল পজিশন ধরে রাখতে পারবে না, তারা বিল্ড আপ করতে পারবে না, তারা বল হোল্ড করতে পারবে না। মানে একটা চ্যাম্পিয়ন টিম তারা লাস্ট বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটাতে যে পারফর্ম করেছে, সেই পারফর্মটা আমরা এই ম্যাচটাতে দেখতে পারিনি। আমরা সবকিছু ভুলে গিয়েছিলাম, আমরা এর আগের ম্যাচগুলোতে কি হয়েছে আমরা সবকিছু ভুলে গিয়ে আমরা ফাইনাল দেখতে বসেছি। আমরা জানি স্পেনের সাথে জয়টা খুব সহজেই পাবার কথা না আর্জেন্টিনা, বাট এরপরও আমাদের একটা বিশ্বাস ছিল যে এই দলটা আমাদেরকে একটা ভালো পারফর্ম দিতে পারে ফাইনাল ম্যাচটাতে। বাট না, আর্জেন্টিনা যে এবারের বিশ্বকাপ জেতার মতো দল ছিল না, সেটাই তারা প্রমাণ করেছে স্পেনের বিপক্ষে। দেখুন, স্পেন যেটা করেছে সেটা হচ্ছে তারা ম্যাচের প্রথম থেকে ডিসিশন নিয়েছে যে আমরা বল পায়ে রাখবো, আর্জেন্টিনাকে কখনোই দিব না, এবং সেটাই তারা করেছেন। তারা বল পায়ে রেখেছেন এবং আর্জেন্টিনার পায়ে বল দেননি, এবং আর্জেন্টিনাও তাদের পা থেকে বলগুলো আসলে রিকভার করতে পারেননি কিংবা বল নিতে পারেননি। এর ফলে স্পেন একের পর এক অ্যাটাক করেছে এবং আর্জেন্টিনার মিডকে মানে জাস্ট আউট করে দিয়েছে ম্যাচের প্রথম থেকে শুরু করে। বিশেষ করে যে আমাদের অ্যানজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, দেখুন আমি একটা কথা বারবার বলে আসছি, এই রদ্রিগো দি পল আমাদের একজন লিজেন্ড, বাট তার এখন যে এইজ হয়েছে, তার এখন যে এই পারফর্ম দিয়ে তিনি অন্তত আর্জেন্টিনার স্টার্টিং 11-এ জায়গা পাওয়া ডিজার্ভ করেন না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। আমি জানি না কেন স্কালোনি বারবার এই মানুষটার উপর এত বিশ্বাস করছেন। এর বাহিরে গিয়ে আমার একটা প্রশ্ন আছে স্কালোনির কাছে, যে আমরা বাজে খেলেছি, একটা টুর্নামেন্ট বাজে যেতেই পারে, এর আগের
বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সব কিছু আমি মেনে নিলাম, এই হারটাকেও আমি মেনে নিয়েছি। আমরা ফাইনালে দুর্দান্ত লেভেলের বাজে খেলেছি, আমরা নার্ভ ধরে রাখতে পারিনি, আমরা মিডফিল্ড কন্ট্রোল করতে পারিনি। বাট আমার একটা প্রশ্ন স্কালোনির কাছে আছে, সেটা হচ্ছে স্পেন যদি লামিন ইয়ামালের উপর ভরসা করতে পারে, স্পেন যদি কুবার্সি, নিকো উইলিয়ামসদের উপর ভরসা করতে পারে, তাহলে আর্জেন্টিনা কেন নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কোদের উপর বিশ্বাস করতে পারলো না? এই প্রশ্নটা আমার কিন্তু স্কালোনির উপর আছে। দেখুন, নিকো পাজ এমন কোনো ফুটবলার নন যিনি এই বিশ্বকাপে হুট করে চলে এসেছেন। তাকে হয়তো আপনি বিশ্বকাপে প্রথমবার দেখছেন, বাট এই নিকো পাজ কিন্তু ক্লাব ফুটবলে কমর হয়ে দুর্দান্ত একটা সিজন পার করেছেন এবং কমর নাম্বার 10 মেইন ম্যান ছিলেন, যার কাজ ছিল প্লে মেকিং করা, লাইন ব্রেক পাস দেওয়া এবং যার কাজ ছিল মিডফিল্ডে বল হোল্ড করা। স্পেনের বিপক্ষে স্পেশালি যখন মিডফিল্ড থেকে আমরা আসলে পাত্তা পাচ্ছিলাম না, ওই মুহূর্তে ওই মোমেন্টে নিকো পাজের মতো একজন ফুটবলার যিনি বল ক্যারি করতে পারেন, বল হোল্ড করতে পারেন, তার উপর হচ্ছে আবার একজন ইয়াং স্টার, এমন একজন ফুটবলারকে তিনি কেন এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও তাকে হচ্ছে খেলালেন না? যদিও গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটা তাকে খেলিয়েছেন, ওই ম্যাচটা আসলে কোনো গুরুত্ব বহন করে না। আমি অবাক হয়েছি, আমরা নকআউট পর্বের যে কটা ম্যাচ খেলেছি, একটা ম্যাচেও আমরা নিকো পাজ কিংবা ভ্যালেন্টিন বার্কোর মতো প্লেয়ারদেরকে আমরা দেখতে পারিনি। এই জিনিসটা আসলে খুবই হতাশা বিষয় যে লিওনেল স্কালোনি তরুণদের উপর বিশ্বাস করতে পারছিলেন না, যেখানে লুইস দে লা ফুয়েন্তে তিনি কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে করে দেখিয়েছেন। তিনি তার ইয়াং স্টারদের উপর ভরসা রেখেছেন এবং তার ইয়াং স্টার লামিন ইয়ামাল কতটা ভয়ানক হতে পারে, পেদ্রি, কুবার্সি কতটা ভয়ানক হতে পারে, নিকো উইলিয়ামসরা, ফাবিয়ান লুইস কিংবা ডানি অলমোরা কতটা ভয়ানক হতে পারে এই ইয়াং তরুণরা, সেটা তিনি প্রমাণ করেছেন। সেই জায়গা থেকে আর্জেন্টিনা তাদের মেন্টালি বলেন, স্পিড বলেন, বয়সের ভার বলেন, সবকিছু থেকেই পিছিয়ে ছিল ফাইনাল ম্যাচটাতে এবং এই জিনিসটা কাজে লাগিয়েছেন স্পেন। এবং এবারের বিশ্বকাপে স্পেন ফাইনালে এসেছেন কিন্তু অনেকগুলো বড় দলকে হারিয়ে। যদি আপনি দেখেন, বেলজিয়ামকে হারিয়েছেন, পর্তুগালকে হারিয়েছেন, ফ্রান্সকে হারিয়েছেন। ভাই, এই বিশ্বকাপটা তারা ডিজার্ভ করে এবং তারা ডিজার্ভিং পারফরমেন্স দিয়েই কিন্তু বিশ্বকাপটা জিতেছে। সো বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনাও এবারের বিশ্বকাপ জিততে পারলো না, রানার আপ হয়ে তারা বিদায় নিল। তবে স্বস্তির যে বিষয়টা সেটা হচ্ছে লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপের 3টা ওয়ার্ল্ড কাপে কিন্তু আর্জেন্টিনা ফাইনালিস্ট ছিল। সো আপাতত এইটুকু হচ্ছে স্বস্তির বিষয় এবং এই স্বস্তিটা নিয়ে আসলে আমাদেরকে থাকতে হবে। বাট এখন সময় এসেছে নতুন করে ভাবতে হবে, ইয়াংস্টারদেরকে সুযোগ দিতে হবে এবং হচ্ছে দলের ভিতর যে একটা ভ্রাতৃত্ব ছিল সেটাকে আবারও তৈরি করতে হবে। সেটা স্কালোনি হোক কিংবা নতুন যদি কোনো কোচ আসেন তাহলে সে করবেন হয়তো, বা যেই হোক না কেন আর্জেন্টিনার পরবর্তী কোচ, তাকে এই জিনিসগুলো ঠিক করতে হবে। আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। তবে আমরা থাকছি কিন্তু ক্লাব ফুটবলে সমর্থন দিতে এফসি বার্সেলোনাকে। আপনারাও থাকবেন আশা করছি আমার সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।